আজ আমরা ক্লাস 11-এর কম্পিউটার সায়েন্স ও মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশনের ডেটা রিপ্রেজেন্টেশন চ্যাপ্টারের লাস্ট ভিডিও দেখব। এর আগে আমরা এই ডেটা রিপ্রেজেন্টেশন চ্যাপ্টারে কিন্তু ম্যাথামেটিক্যাল অনেক কিছু করেছি। প্রথমে আমরা নাম্বার সিস্টেম কাকে বলে বুঝেছি, তার বিভিন্ন টাইপস বুঝেছি, বিভিন্ন টাইপের ক্ষেত্রে যেগুলো পজিশনাল নাম্বার সিস্টেম তাদের বেস ডিজিট সম্পর্কে জেনেছি, পজিশনাল নাম্বার সিস্টেমগুলোর মধ্যে কনভার্সন শিখেছি, সেই সাথে আমরা কিন্তু বাইনারির অক্টাল হেক্সাডেসিমালের কিছু অঙ্ক শিখেছি। এছাড়া আমরা কমপ্লিমেন্ট করাও শিখেছি। আজকের আমরা যেটা পড়বো সেটা কিন্তু এই নিউমেরিক ডেটা নিয়ে যে কাজ তার থেকে একটু আলাদা। আজকে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে বিভিন্ন রকম কোডিং সিস্টেম। আমরা জানি যে আমাদের কম্পিউটারের মধ্যে কিন্তু আমরা আমাদের যে কোনো তথ্য যেমনভাবে খুশি পাঠিয়ে দিতে পারি না। কম্পিউটার শুধুমাত্রই 0 এবং 1 বোঝে, এর বাইরে সে কিছু বোঝে না। এই কথাটাও কিন্তু আমরা প্রথম থেকেই বলি শুনি। তবে আরও স্পেসিফিক্যালি বলতে গেলে কিন্তু কম্পিউটার 0 আর 1ও বোঝে না। সে একটা সিগন্যাল পালস আছে, একটা সিগন্যাল আছে সেটাকে 1 এবং নেই সেটাকে 0 বলেই বোঝে। এবার যে কোনো তথ্য, সেটা নিউমেরিক হোক বা অ্যালফা নিউমেরিক, অর্থাৎ অ্যালফাবেট ও নিউমেরিকের মিশ্রণ হোক, কি পুরোপুরি অ্যালফাবেট হোক, কি কোনো ছবি হোক, কি অন্য কিছু হোক, সমস্ত কিছুই কিন্তু কম্পিউটারের মধ্যে বিভিন্নভাবে বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন কোড ইউজ করে শুধুমাত্র 0 এবং 1-এর মাধ্যমেই কিন্তু সাজানো থাকে। তারই কিছু ধরন আজকে আমরা পড়ব। প্রথমেই যেটা আমরা পড়ব সেটা হচ্ছে বিসিডি বা বাইনারি কোডেড ডেসিমাল। এটা কি? এটা হচ্ছে একটা কোডিং সিস্টেম, যে কোডিং সিস্টেম ব্যবহার করে আমরা কম্পিউটারের মধ্যে ডেটা রাখতে পারি। তবে কোন কম্পিউটারে কোন সিস্টেম ইউজ হবে সেটা কিন্তু আমরা ইউজাররা ঠিক করে দিই না, সেটা কিন্তু কম্পিউটারটা যখন তৈরি হচ্ছে সেক্ষেত্রেই সেটা সেট করে দেওয়া হয়। এবার এই বিসিডির মূল ব্যাপারটা হচ্ছে যে বিসিডিতে কিন্তু আমরা কোনো সংখ্যাকে প্রকাশ করতে পারি, কিন্তু একটা অন্য নিয়মে। ধরো এর আগে যে আমরা বাইনারি নাম্বার সিস্টেম শিখেছি সেখানে ধরো একটি মান 53, 5 আর 3 এই দুটো যে পাশাপাশি রয়েছে, একে আমি 53 লেখার জন্য আমি 5 আর 3 পাশে লিখেছি। এবার সেটাকে যখন আমি বাইনারিতে কনভার্ট করব, তার একটা নির্দিষ্ট প্রসিডিওর তো আমরা শিখেছি। এই বিসিডিতে কিন্তু ঠিক সেভাবে নাম্বার রিপ্রেজেন্ট হয় না। এখানে কি হয়, এখানে প্রতিটি ডিজিটের জন্য তার নির্দিষ্ট একটি কোড আছে। আমরা একটু দেখে নিই কোডটা। দেখো এখানে ডেসিমাল একটা কলামে রয়েছে আর বিসিডি আর একটা কলামে রয়েছে। সেই কলামের মধ্যে, বিসিডি কলামের মধ্যে 8421 বলে একটা ভাগ রয়েছে। আমরা এর আগে যখন আমরা বাইনারি থেকে অক্টাল হেক্সাডেসিমাল কনভার্সনগুলো শিখেছিলাম তখনও কিন্তু এই প্রসেসটা আমরা ইউজ করেছিলাম। তো এখানে কি আছে দেখো, 0 থেকে 9 পর্যন্ত যে 10টা ডিজিট আমাদের ডেসিমাল সিস্টেমের আছে, সেই 10টা ডিজিট লেখা আছে এবং প্রতিটি ডিজিটের জন্য একটি করে বিসিডি ভ্যালু দেওয়া আছে। সেই ভ্যালুটা কিভাবে এসছে, খুব সহজ কথায় বলতে গেলে প্রত্যেকটা ডিজিটের যে বাইনারি মান সেটাকে 4 বিটে প্রকাশ করা হয়েছে। আর যদি আরেকটু আরেকটু এক্সপ্লেন করে বলতে চাই, তাহলে ঠিক যেভাবে আমরা সেই 8421-এ হেক্সাডেসিমাল নাম্বারগুলোকে সাজাতাম ঠিক সেভাবেই হয়েছে। অর্থাৎ আমি প্রথমেই 5টাকে দেখি। 5 মানে 0101 কোথা থেকে এলো? প্রথম 8 5-এর চেয়ে বড়, তাহলে 5কে আমি 8-এর নিচে লিখতে পারবো না। আমরা তো এর আগে শুনেছিলাম যে যত মানে যেখানে যে ঘরের নিচে 1 লিখবো সেই মানটা আমাদের যোগ করতে হবে। তাহলে 8-এর নিচে আমরা 0 বসালাম, তাহলে 5-এর পুরোটাই পড়ে থাকলো। এরপর 4 5-এর চেয়ে ছোট, তাই 4-এর নিচে আমরা একটা 1 বসালাম। তাহলে এই যে 4-এর নিচে আমি একটা 1 বসালাম, তার মানে কি হলো, 5 থেকে 4 চলে গেল, পড়ে থাকলো 1। এরপর এলাম 2-এর ঘরে, 2 আবার 1-এর থেকে বড়, কাজে সেখানেও আমরা 1 বসাতে পারলাম না, 0 বসালাম। এবার পরে থাকলো 1 এবং লাস্ট ঘরটাও 1, সেখানে আমরা 1 বসিয়ে দিলাম। তাহলে ঠিক এভাবেই কিন্তু 5 যে ডেসিমাল তার বিসিডি ভ্যালু 0101 চলে এলো। আমরা 9-এরটাও একটু বুঝে নিই। দেখো 9 8-এর চেয়ে বড়, তাহলে প্রথম আমি 8-এর নিচে একটা 1 বসালাম, তাহলে 9 থেকে 8 চলে গেল, পড়ে থাকলো আর 1। 4-এর নিচেও 0 বসলো, 2-এর নিচেও 0 বসলো, ফাইনালি গিয়ে 1-এর নিচে আবার 1 বসলো, তাহলে
8-এর নিচে 1 আর 1-এর নিচে 1 মানে 8 আর 1 যোগ হয়ে 9। তাহলে এইভাবে করেই কিন্তু আমরা বিসিডি কোড পাচ্ছি। এবার এই বিসিডি কোড দিয়ে যখন আমরা একটা কোনো নাম্বারকে লিখব, ধরো সেই 53 আমি লিখতে চাইছি, তখন কিন্তু আমরা 53-র বাইনারি না করে 5-এর বাইনারি অর্থাৎ 0101 এবং তার ঠিক পাশেই 3-এর বিসিডি অর্থাৎ 0011 লিখে দেব। তাহলে এটাই হচ্ছে বিসিডি বা বাইনারি কোডের ডেসিমালের নিয়ম। এরপরে আমরা যে কোডটা পড়ব সেটা হচ্ছে অ্যাস্কি কোড। এর পুরো নাম হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। এই চ্যাপ্টারের ক্ষেত্রে এই এক্সটেনশনগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, অবশ্যই কিন্তু মুখস্থ রাখবে। আর এক্সটেনশনে একটা কথা বলে দিই যারা বাংলায় পড়ছো তারা বাংলা ইংলিশ দুভাবেই এক্সটেন্ডেড ফর্ম যেটা মানে ফুল ফর্মটা লিখতে পারবে। যারা ইংলিশে লিখছো তাদের তো ইংলিশেই লিখতে হবে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু স্পেলিংটা খুব ইম্পর্টেন্ট। যদি স্পেলিং ভুল হয় তাহলে কিন্তু পুরোটাই কেটে দেওয়া হবে। এবার এই অ্যাস্কি কোড কিন্তু ভীষণভাবে ব্যবহৃত হয়, অধিকাংশ কম্পিউটারে কিন্তু এই অ্যাস্কি কোডই ব্যবহৃত হয়। তবে অ্যাস্কি কোডেরও দুটো টাইপ আছে, অ্যাস্কি 7 আর অ্যাস্কি 8। অ্যাস্কি 7 কিন্তু 7টা বিট নিয়ে এক একটা অক্ষর সংখ্যা যা হোক সমস্ত কিছু, যাকে আমরা সহজ কথায় বলি ক্যারেক্টার, যার মধ্যে অ্যালফাবেটসও থাকতে পারে, স্পেশাল সিম্বলস লাইক কমা, সেমিকোলন, ড্যাশ ইত্যাদিও থাকতে পারে, ডিজিটসও থাকতে পারে, স্পেসও থাকতে পারে। সেই সব ক্যারেক্টারকেই কিন্তু অ্যাস্কি 7-এ 7 বিট অর্থাৎ 7টা বিট ব্যবহার করে প্রকাশ করা হয়। আর অ্যাস্কি 8 হচ্ছে এরই আরেকটু এক্সটেন্ডেড একটা ফর্ম, যেখানে 8 বিট ইউজ করে প্রকাশ করা হয় প্রতিটি ক্যারেক্টারকে। অর্থাৎ অ্যাস্কিতে যদি আমি ক্যাপিটাল বি লিখতে চাই তার জন্য কিন্তু আমাকে একটা নির্দিষ্ট চিহ্নই দিতে হবে, এবং অ্যাস্কি 7 হলে 7 বিটে দিতে হবে, অ্যাস্কি 8 হলে 8 বিটে দিতে হবে। এবার আমরা একটু ছকটা দেখে নিই। দেখো ছবিটা হয়তো খুব ছোট লাগছে, আমি একটু বড় করেও দেখিয়ে দিচ্ছি। দেখো এইভাবে করে আমরা অ্যাস্কি টেবিলটা দেখতে পাচ্ছি, যেখানে প্রথম হচ্ছে ডেসিমাল ভ্যালু, তার পাশে হচ্ছে সেই ডেসিমালেরই হেক্সাডেসিমাল ভ্যালু, তার পাশে হচ্ছে সেইটারই অক্টাল ভ্যালু, এবং তার পাশে হচ্ছে ক্যারেক্টার। দেখো প্রথম যে 0 থেকে 31 রয়েছে তাতে কিন্তু ক্যারেক্টার নেই, কেন এগুলো কিন্তু স্পেশাল পারপাসে ইউজ হয়। এর পরের ছকে আমরা আসি, এখানে রয়েছে 32 মানে ডেসিমাল ভ্যালু দিয়ে আমি বলছি 32 থেকে শুরু করে 63 পর্যন্ত। অ্যাকচুয়ালি কিন্তু কম্পিউটারের মধ্যে এর বাইনারি ফর্মটাই ইন্ডিকেট করে পাঠানো হয়। এখানে এই 32-তে থাকে স্পেস, তারপর থাকছে কিছু স্পেশাল সিম্বল, এবং 48 থেকে শুরু হচ্ছে 0-1 করে ডিজিটগুলো। এইভাবে করে চলতে চলতে আবার আমরা এর পরেরটাতে চলে আসি, যেখানে আছে 64 থেকে 95। তার মধ্যে দেখো 65 থেকে শুরু হচ্ছে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি করে, এবং লাস্টে 97 থেকে আবার স্মল এ স্মল বি করে শুরু হচ্ছে, এবং এখানে কিন্তু 127-এ গিয়ে এই চারটা শেষ হয়ে যাচ্ছে, কারণ এটা কিন্তু অ্যাস্কি 7। এবার অ্যাস্কি 8 যদি হয় তাহলে এরপরে কিন্তু আবার 128 থেকে শুরু করে 255 পর্যন্ত আরও বিভিন্ন ধরনের ক্যারেক্টার ইউজ করা যেতে পারে। এবার এই অ্যাস্কি টেবিলের ক্ষেত্রে পুরো টেবিলটা তো আমাদের মুখস্থ করা সম্ভব নয়, কিন্তু কিছু স্পেসিফিক মান তোমরা লিখে নেবে, সেগুলো কিন্তু প্রশ্নে আসে। তার মধ্যে প্রথম হচ্ছে 48 থেকে 57 হচ্ছে 0 থেকে 9 ডিজিট। তাহলে আমি যদি মনে রাখি 0 হচ্ছে 48, ধরো আমাকে 5-এর অ্যাস্কি ভ্যালু বের করতে দেওয়া হয়েছে, তাহলে 0 1 2 3 4 5 6 নম্বর ঘর, তাহলে 48 49 50 51 52 53 হবে 5-এর অ্যাস্কি। সিমিলারভাবে ক্যাপিটাল এ থেকে ক্যাপিটাল জেড হচ্ছে 65 থেকে 90, এবং স্মল এ থেকে স্মল জেড হচ্ছে 97 থেকে 122। তাহলে এক্ষেত্রে ধরো বলা হলো যে ক্যাপিটাল সি এর অ্যাস্কি কত, তাহলে এ 65, বি 66, সি 67, এইভাবেই কিন্তু আমাদের ক্যালকুলেট করতে হবে। আর 32টা মনে রাখবে স্পেসের জন্য ব্যবহৃত হয়, যেটা আমরা স্পেস ব্যবহার করি। আরেক রকমের কোডও কিন্তু আমাদের কম্পিউটারে ব্যবহার করা হয় অনেক ক্ষেত্রেই, সেটা হচ্ছে ISCII,
যার পুরো কথা হচ্ছে ইন্ডিয়ান স্ক্রিপ্ট কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। আমাদের যে ইন্ডিয়ান যে বিভিন্ন ল্যাঙ্গুয়েজগুলি আছে তার যে অক্ষর বা তার যে চিহ্ন সেগুলো ব্যবহার করার জন্য কিন্তু এই কোড ব্যবহৃত হয়। এবং এখানে আমাদের দেবনাগরী, হিন্দি, বাংলা, গুজরাটি বিভিন্ন স্ক্রিপ্টের জন্যই কিন্তু এই কোড এর আলাদা আলাদা চার্ট আছে। প্রয়োজন অনুসারে আমাদের যে কম্পিউটারে বা যে ডিভাইসে যে ল্যাঙ্গুয়েজ দরকার সেই কোডকেও কিন্তু আমরা সেখানে ইউজ করতে পারি। এরপর যে কোডটা আমরা পড়ব সেটা হচ্ছে EBCDIC। এর পুরো নাম হচ্ছে এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমাল ইন্টারচেঞ্জ কোড। এটিও একটা 8-বিট কোড, যেখানে যে কোনো ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করার জন্য 8টা বিট ব্যবহার করা হয় এবং অবশ্যই সেই 8টা বিটের মধ্যে 0 এবং 1-এর বিভিন্ন কম্বিনেশন ব্যবহার করে আমরা বিভিন্ন ক্যারেক্টার প্রকাশ করতে পারি। এই EBCDIC কিন্তু মূলত IBM যে মেন ফ্রেম কম্পিউটার সেখানে ইউজ হয়। আর এর অনেক এর প্রচুর কোড আছে। আমরা তার একটা ছবি জাস্ট একটু দেখে নিচ্ছি। দেখো, যেরকম আমাদের অ্যাস্কিরও নির্দিষ্ট কোড আছে ঠিক সেভাবেই EBCDICরও কিন্তু নির্দিষ্ট কোড আছে, যেটা ফলো করেই কিন্তু এই ধরনের মেশিনগুলো যারা EBCDIC ব্যবহার করে সেখানে সমস্ত ডেটা রিপ্রেজেন্ট করা হয়। এবার যে কোডটাতে আমরা আসছি সেটা কিন্তু কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টদের জন্য। এইটা কিন্তু কম্পিউটার অ্যাপ্লিকেশনের সিলেবাসে নেই। এই কোডটার নাম হচ্ছে XS3 কোড, যেটাকে আমরা XS3 বলেও বলি। অর্থাৎ XS কথাটা পুরো স্পেল করেও লেখা যায়, আবার X এবং S লিখেও প্রকাশ করা হয়। এটি একটা খুব ইন্টারেস্টিং কোড, যেখানে কি হয়, আমরা যে ডেসিমাল নাম্বারগুলোকে যখন BCDতে অর্থাৎ বাইনারি কোডের ডেসিমালে প্রকাশ করছি সেইটারই কিছু মডিফিকেশন করে আমরা এই কোডটা পাই। XS3 কোডে কি হয়, এটা কিন্তু ওয়েটেড কোড নয়। অর্থাৎ আমরা যেরকম BCDতে আমরা বলেছিলাম যে কোনো ডিজিটকে যদি আমি বাইনারিতে প্রকাশ করি এবং তারপর সেটাকে 4 বিটে প্রকাশ করি তাহলেই সেটা যে কোনো ডিজিটের BCD ভ্যালু চলে আসবে। এখানে কিন্তু সেভাবে করে আমরা কখনোই মানটা পাবো না। এখানকার কনসেপশনটা কীরকম, যে কোনো BCD ভ্যালুকে অর্থাৎ যে কোনো ডিজিটের যদি আমি BCD ভ্যালুটা বের করি সেই ভ্যালুটার সাথে যদি 0011 যেটাকে ডেসিমাল করলে দাঁড়ায় 3 অ্যাড করা হয় তাহলে যে রিপ্রেজেন্টেশনটা আসবে সেটাই হবে এক্সেস কোড রিপ্রেজেন্টেশন। অর্থাৎ 0-র ক্ষেত্রে 0 + 3 মানে 3, 1-এর ক্ষেত্রে 1 + 3 মানে 4, এই রকম করে রিপ্রেজেন্টেশন। অর্থাৎ 0-র XS3টা হবে অ্যাকচুয়ালি বাইনারির যে 4-এর যে ভ্যালুটা সে রিপ্রেজেন্টেশন সেটা, আবার 4-এরটা কিন্তু হবে ডিজিট 4 যেটা তার রিপ্রেজেন্টেশনটা কিন্তু হবে 7-এর রিপ্রেজেন্টেশনের মতো। আমরা একটু জেনে নিই যে এইটা কিন্তু আমাদের ভীষণভাবে পরীক্ষায় আসে যে একটা নাম ভ্যালু ডিজিট দিয়ে যে আমাদের XS3 কোডটা দেখাও। তো এটা বের করা খুব সোজা। প্রথমে আমাদের কি করতে হবে, আমরা যেটা করব যে নাম্বারটা রয়েছে সেটাকে আমরা ডেসিমালে নিয়ে যাব, নিয়ে গিয়ে তার সাথে আমরা একটা 3 অ্যাড করে আমরা একটা ডেসিমাল সংখ্যা পেলাম। তো সেই ডেসিমালটাকে আবার আমরা বাইনারিতে নিয়ে যাব এবং 4 বিট ইউজ করে সেটাকে প্রেজেন্ট করব। অর্থাৎ প্রথমে আমরা কি করব, যে বাইনারি কোড ধরো একটা BCD ভ্যালুই দেওয়া আছে, সেটা তো একটা বাইনারি ফর্মে রয়েছে, আমরা প্রথমে সেটাকে ডেসিমালে নিয়ে যাওয়ার পর সেই ডেসিমাল সংখ্যাটার সাথে 3 যোগ করব। তারপর সেইটার সাথে 3 যোগ করে যে নতুন ডিজিট বা যে ভ্যালুটা পেলাম, 10 সময় ডিজিট নাও পেতে পারি, কেন ধরো 9 তো একটা ডিজিট, তার সাথে 3 যোগ করলে কিন্তু 12 চলে আসছে। তো সেই ভ্যালুটাকে আবার আমরা 4 বিটে বাইনারিতে রিপ্রেজেন্ট করব, সেটাই হয়ে যাবে আমাদের XS3 ভ্যালু বা রিপ্রেজেন্টেশন। কিন্তু আরেকটা পদ্ধতি যেটা আমি আগেই বললাম, যে আমরা যদি ডেসিমালে কনভার্ট না করে সরাসরি BCD যে ফর্মটা রয়েছে তার সাথে 0011 যোগ করি, তাহলেও কিন্তু আমরা XS3 পেয়ে যাব। একটু আমরা এই চার্টটা একটু দেখে নিই। দেখো, প্রথম এইখানে যে ছবিটা আছে তাতে আমাদের 3টে কলাম আছে, ডেসিমাল ডিজিট, BCD কোড আর XS3 কোড। এখানে ডেসিমাল ডিজিটে দেখো যেখানে 0 তার BCD কোড তো
0000, তাহলে তার সাথে জাস্ট 0011 যোগ করেই কিন্তু অ্যাক্সেস 3 কোড এসছে। আবার আমি যদি 0-র সাথে 3 যোগ করে 3 পেলাম, সেই 3কে যদি আমি বাইনারিতে নিই তাহলেও কিন্তু 0011ই আসবে। আমি আবার ধরো চলে যাচ্ছি 3-এ, ডেসিমাল ডিজিট 3-এর যে বিসিডি কোড সেটা হচ্ছে 0011। এই 0011-এর সাথে আবার 0011 যোগ করলেই আমরা দেখব 0110 চলে আসছে, বা আমরা 3-এর সাথে 3 যোগ করলে হয়ে যায় 6, 6-এর যে বিসিডি ভ্যালু সেটাই কিন্তু দেখো রয়েছে 3-এর এক্সেস 3 কোড। এবার এভাবে করে আমি চলে আসি 8-এ। 8-এর যে বিসিডি কোড সেটা হচ্ছে 1000, তার সাথে যদি আমি 0011 যোগ করি তাহলেই 1011 আসবে। আবার 8-এর সাথে যদি 3 অ্যাড করি তাহলে হবে সেটা 11কে যদি আমি বাইনারিতে প্রকাশ করি 4 বিটে সেটা কিন্তু হয়ে যাবে 1011। তাহলে এইভাবে করে কিন্তু আমরা একটা ডেসিমাল ডিজিটেরও আমরা বিসিডি মানে এক্সেস 3 বের করতে পারি, বা বিসিডি কোড দেওয়া থাকলে সেখান থেকেও কিন্তু আমরা অ্যাক্সেস 3 কোড বের করতে পারি। এরপর এটাও কিন্তু কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টদের জন্যই, এটা হচ্ছে রিফ্লেক্টেড বাইনারি কোড বা গ্রে কোড। এটার কিন্তু একদম ওয়েটেডও নয়, এবং বলা যেতে পারে যে আমাদের যেটা বাইনারির যে রিপ্রেজেন্টেশন, বিভিন্ন ভ্যালুর যে বাইনারি রিপ্রেজেন্টেশন, সেটারই একটা অন্যরকম অর্ডারে কিন্তু এই গ্রে কোড থাকে। এই গ্রে কোডের মূল বৈশিষ্ট্য হচ্ছে যে যখন এখানে কাউন্টিং হয়, ধরো 0 থেকে 1, 1 থেকে 2, 2 থেকে 3, তখন কোনো রিপ্রেজেন্টেশন তার আগেরটার থেকে পরেরটাতে যাওয়ার সময় একটার বেশি বিটের ভ্যালু চেঞ্জ হতে পারে না। অর্থাৎ আমি যখন 4 বিটে রিপ্রেজেন্ট করছি, কি 3 বিটে রিপ্রেজেন্ট করছি, কি 2 বিটেও রিপ্রেজেন্ট করছি, আমি যখন চেঞ্জ করব একসাথে কিন্তু একটার বেশি বিটের ভ্যালু চেঞ্জ হতে পারবে না। এবার এই কোড কিন্তু ভীষণভাবে ইউজ হয়, স্পেশালি কিছু অ্যাডিশনের ক্ষেত্রে কিন্তু এই কোডের ইউজ খুব বেশি। আমরা একটু জিনিসটা বুঝে নিই। ধরো এখানে যদি n 1 হয়, অর্থাৎ 1 বিটের হয়, সেক্ষেত্রে দুটোই রয়েছে 0 আর 1। এবার n যদি 2 হয়, তার মানে দুটো বিট, তো সেক্ষেত্রে দেখো প্রথমটা হচ্ছে 00, সেখান থেকে একটা 0, অবশ্যই আমি সবসময় এককের ঘর মানে শেষের দিক থেকেই চেঞ্জটা শুরু করব, তাহলে প্রথম 0টা চেঞ্জ হয়ে গেল 1। তাহলে দেখো এই 00-র পর 01 এটা কিন্তু আমাদের সব ক্ষেত্রেই আসছে, কিন্তু নর্মালি 01-এর পর অন্যান্য কোডের ক্ষেত্রে যেটা আসে সেটা হচ্ছে 10। কিন্তু 01কে যদি আমি 10তে চেঞ্জ করতে চাই তাহলে প্রথম 0টা চেঞ্জ হয়ে 1, আবার পরের 1টা চেঞ্জ হয়ে 0, অর্থাৎ দুটো বিট চেঞ্জ হওয়ার ব্যাপার ঘটছে, সেটা কিন্তু গ্রে কোডে ঘটতে পারবে না। যার জন্য এক্ষেত্রে যেটা হচ্ছে, প্রথমেই যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে প্রথম যে 0টা রয়েছে সেই 0টা চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ হয়ে যাচ্ছে 11। এবং কেন আমাদের এক্ষেত্রে 01-এর 1টা চেঞ্জ হলো না? কারণ যদি 01-এর 1টা চেঞ্জ হতো তাহলে আবার সেই 00-ই চলে আসতো, যেটা অলরেডি হয়ে গেছে। তো সেই জন্য এবার চেঞ্জ হলো প্রথম 0টা, যেটা চেঞ্জ হয়ে গেল 11। এই 11-এর আবার যে এককের ঘরের যে 1টা, সেটা তারপরে স্টেপে চেঞ্জ হয়ে গেল 10। অর্থাৎ n = 2 এর ক্ষেত্রে 00, সেখান থেকে 01, সেখান থেকে 11 এবং লাস্টে 10 এলো। এবার যদি n = 3 হয় তাহলে আমরা কি হচ্ছে দেখো, এই n = 2 পর্যন্ত যে ফর্মটা, অর্থাৎ মানে শেষের দিক থেকে যে দুটো ঘর সেটা তো সেমই থাকবে, সেটা কিন্তু দেখো n = 3 এর যদি আমি প্রথম 4টেকে দেখি, সেই প্রথম 4টের যে মানে একদম শুরুর ঘরটা বাদ দিলে, মানে একক আর দশকের ঘর বলে যেটাকে ভাবতে পারি, সেই পজিশনটা কিন্তু দেখো n = 2 এর সাথে একদম হুবহু সেম থাকছে। শুধু কি হচ্ছে, তার সামনে একটা করে 0 বসে যাচ্ছে। কিন্তু তার পরের যে 4টে, সেখানে কি হচ্ছে দেখো, এই যে 00, 01, 11, 10 সেটা ঠিক রিভার্স অর্ডারে আছে। অর্থাৎ 10 যেটা, সেটাকে তো আর আমি চেঞ্জ করতে পারছি না। n = 3 এর ক্ষেত্রে এই যে 010 আছে, তার ঠিক পরেরটাতে তো আমি সেটাকে চেঞ্জ করলে একটা ঘরে চেঞ্জ করতে পারছি। তাহলে সেই চেঞ্জটা কিন্তু আমরা করছি কোনটাকে, একদম শুরুর যে 0 সেটাকে, অর্থাৎ হয়ে যাচ্ছে 110। এরপরে যে এককের ঘরের যে 0টা আছে সেটা চেঞ্জ হচ্ছে 1, এরপর মাঝের ঘরের যে 1 আছে সেটা চেঞ্জ হচ্ছে 0, যেখান থেকে আসছে 101।
এবং তারপরে আবার সেই এককের পজিশনের যে 1 সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে 0। এবার এটা সহজে মনে রাখার পদ্ধতিটা কি, এই n = 2 এর যে রূপটাকে আমরা n = 3 তে লিখে তার সামনে একটা করে 0 বসিয়েছি, নিচের চারটেতে সেটাকে ঠিক উল্টো করে লিখেছি, অর্থাৎ 1 0 1 1 0 1 0 0। যে অর্ডারে উপরেরটাই লিখেছিলাম তার ঠিক অপোজিট অর্ডারে, আর তার সাথে সামনে একটা একটা করে 1 কিন্তু আমরা বসিয়ে দিয়েছি। এইভাবে করে আমরা n = 3 এর জন্য পেলাম। এরপর যদি n = 4 হয় সেক্ষেত্রে n = 3 এর ভ্যালুটা বসবে, তার সাথে সামনে একটা করে 0 বসবে। তারপরে আবার n = 4 এর ক্ষেত্রে n = 3টা রিভার্স অর্ডারে বসবে আর তার সামনে একটা করে 1 বসবে। এইভাবে করে যত n এর ভ্যালু বাড়তে থাকবে আমরা কিন্তু একই প্রসেস ফলো করে কোড পেতে থাকব। এবার আমরা কিছু বিটের জন্য তাহলে আমরা বাইনারি আর গ্রে কোডের ডিফারেন্সটা দেখে নিই। যখন n1 তাহলে মানে কি একটা বিট আমরা ইউজ করতে পারছি, সেক্ষেত্রে বাইনারি 0 আর 1, গ্রে কোডেও 0 আর 1ই থাকছে। কিন্তু যখন n = 2 অর্থাৎ দুটো বিট ইউজ করছি তখন বাইনারিতে যে ভ্যালুগুলো আমরা পর পর পাবো সেটা হচ্ছে 0 0 0 1 1 0 1 1, তার জায়গায় গ্রে কোডে আমরা কি পাচ্ছি 0 0 0 1 1 1 1 0। এবার যখন আমরা n = 3 অর্থাৎ 3 বিটে চলে যাচ্ছি তখন বাইনারির যে পরপর যে কোডগুলো সেগুলো আমরা আমাদের খুব পরিচিত, এটা 0 0 0 0 0 1 0 1 0 0 1 1 1 0 0 1 0 1 1 1 0 এবং লাস্টে 1 1 1। সেই জায়গায় আমরা কিন্তু n = 3 এর যে রিপ্রেজেন্টেশন সেটা পেলাম, অর্থাৎ 0 0 0, তারপর 0 0 1, তারপর 0 1 1, তারপরে 0 1 0, তারপর 1 1 0, তারপর 1 1 1, তারপর 1 0 1 এবং লাস্টে 1 0 0। তার মানে দেখো বাইনারিতে 3 বিটে যে কোডগুলো ছিল সেগুলোই কিন্তু গ্রে কোডে আছে, কিন্তু সেম সিকোয়েন্সে নেই। এই কথাটা কিন্তু আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। XS3-তে কিন্তু আমরা সব একটা নির্দিষ্ট নিয়ম ফলো করতে পেরেছিলাম, আমরা BCD কোডের সাথে 0 0 1 1 যোগ করেই আমরা পরেরটা মানে XS কোডটা পেয়ে গেছিলাম। এখানে কিন্তু সেই সেম লজিক কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারছি না। এর আগের যে আমি এইখানে যে এই ডায়াগ্রামে যে জিনিসটা ব্যাখ্যা করলাম এইভাবে কিন্তু এই গ্রে কোডের যে ডিজিট কোডগুলো ডিজাইন করা বা বের করা সেটা করতে হয়। তাহলে বোঝা গেল যে গ্রে কোডে আমরা কি করে একটা কোডের রিপ্রেজেন্টেশনটা পাবো। এরপর আমরা চলে আসছি বিট ম্যাপ রিপ্রেজেন্টেশন থেকে। এটা কিন্তু আবার কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন দু দলেরই আছে। আমরা প্রথমেই বলেছিলাম যে আমরা কিন্তু কম্পিউটারের মধ্যে যা কিছু স্টোর করি, সেটা একটা ছবি হোক বা একটা অডিও হোক, একটা ভিডিও হোক, সমস্ত কিছুই কিন্তু 0 এবং 1 দিয়েই স্টোর হয়। তো বিট ম্যাপ হচ্ছে বেসিক্যালি কোনো গ্রাফিক্সকে, কোনো ছবিকে বা কোনো ভিজিবল কোনো জিনিসকে আমরা যখন স্টোর করি সেইটার রিপ্রেজেন্টেশন। কি বলা হচ্ছে যে একটা ইট ইজ আ ডিজিটাল ইমেজ কম্পোজড অফ আ ম্যাট্রিক্স অফ ডটস, অর্থাৎ এটা একটা ম্যাট্রিক্সের মতো। এবার ম্যাট্রিক্স শব্দটা হয়তো তোমাদের কাছে একটু নতুন। ম্যাট্রিক্স হচ্ছে ধরো একটা স্কোয়ার বা রেক্ট্যাঙ্গুলার শেপকে আমরা মনে করব, যেখানে ছোট 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 ডট দিয়ে সেটাকে সাজানো হয়েছে, যেখানে কিছু রো আছে এবং কিছু কলাম আছে এবং সেই বরাবর কিছু ডট আছে। খুব সহজ কথায় বলতে গেলে যে আমরা তো প্রত্যেকেই পেইন্ট বা এরকম কিছু অ্যাপ্লিকেশন ইউজ করেছি, দেখবে যখনই আমরা সেটাকে জুম করতে যাই তখন আমরা দেখতে পাই যে সেই ছবি কিন্তু ছোট 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 অজস্র বিন্দুর মানে কম্বিনেশনে তৈরি হচ্ছে। তো ওই বিন্দুগুলোকে এক একটিকে বলে পিক্সেল, এবং এই পিক্সেল দিয়ে যে রিপ্রেজেন্ট করা সেটাই হচ্ছে বিট ম্যাপ। এবং এই যে একটা রেক্ট্যাঙ্গুলার অর্থাৎ আয়তাকার শেপে বিন্দুগুলো থাকে সেটাকেই বলা হয় অ্যারে। অ্যারে মানেই কিন্তু সেরকম ধরো m × n অ্যারে মানে m সংখ্যক রো আছে এবং n সংখ্যক কলাম আছে এবং তার মধ্যে কিছু এলিমেন্ট আছে। এখানে কিন্তু সেটা আমরা অ্যারে অফ ডটস অর্থাৎ প্রতিটি ঘরকে একটা করে ছোট বিন্দু বলে আমরা ধরে নিচ্ছি। এবং যা কিছু আমাদের কম্পিউটারে ভিজিবল সবই কিন্তু এই পিক্সেলের সাহায্যেই দেখতে পাওয়া যায়। তাহলে আমরা পিক্সেলের ডেফিনেশনটা কি পড়ছি? আ পিক্সেল ইজ দ্য স্মলেস্ট ইউনিট অফ এ ডিজিটাল ইমেজ অর গ্রাফিক দ্যাট ক্যান বি ডিসপ্লেড অর রিপ্রেজেন্টেড অন এ ডিজিটাল ডিসপ্লে ডিভাইস। অর্থাৎ ডিজিটাল ডিসপ্লে করা যায় এরকম যে কোনো ডিভাইসে কোনো ভিজিবল জিনিসকে প্রকাশ করার জন্য আমরা যে ছোট ছোট ক্ষুদ্রতম যে বিন্দু স্বরূপ
মানে অংশ ব্যবহার করি তাকেই আমরা বলি পিক্সেল। আর এই পিক্সেল দিয়েই কিন্তু যে কোনো ইমেজের কতটা সাইজ সেটা কাউন্ট করা হয়। এবার কিছু গ্রাফিক্স ফাইল ফরম্যাটও আমাদের শুনে নিতে হবে, কারণ আমরা কিন্তু যখন কোনো ইমেজ ফাইল বা কোনো গ্রাফিক্স ফাইল সেভ করি সেটার কিন্তু কিছু নির্দিষ্ট এক্সটেনশন থাকে। আমরা জানি তো যে এক্সটেনশন হচ্ছে আমাদের যেরকম সারনেম থাকে সেরকম, যেটা দিয়ে বোঝা যায় যে সেই ফাইলটা কী ধরনের। তো এর কিছু যে কমন যে এক্সটেনশন, তার প্রথম হচ্ছে বিএমপি, নেক্সট হচ্ছে জিফ, নেক্সট হচ্ছে জেপিজি, যেটাকে জেপিজি দিয়ে লেখা হয়, তারপর হচ্ছে EXIF, তারপর হচ্ছে পিএনজি এবং TIFF। দেখো এই প্রত্যেকটার কিন্তু যে ফুল ফর্ম সেগুলো এর সাথে লেখা আছে, ফুল ফর্মগুলো কিন্তু দেখে রাখবে, কারণ ফুল ফর্মও আসে আর গ্রাফিক্স ফাইল ফরম্যাটের এক্সটেনশন কিন্তু খুব কমন প্রশ্ন প্রায়শই আসে। তাহলে এইভাবে করেই কিন্তু আমরা বিটম্যাপ রিপ্রেজেন্টেশন দিয়ে ছবি রাখতে পারি আমাদের কম্পিউটার বা যে কোনো ডিজিটাল ডিভাইসে। এবং প্রত্যেকটা পিক্সেল কিন্তু যদি মনোক্রমিক হয়, যদি আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ধরি তাহলে তার একটাই গ্রে ভ্যালু থাকে, আর যদি কালার ইমেজ হয় সেক্ষেত্রে প্রতিটি পিক্সেলের মধ্যে কিছু পরিমাণ রেড, কিছু পরিমাণ গ্রিন এবং কিছু পরিমাণ ব্লু, যাকে আমরা বলি RGB থাকে। এবার সেই কিছু পরিমাণটা কিন্তু 0 থেকে শুরু করে 255 অবধি যে কোনো মান বিশিষ্ট হতে পারে, এবং এই RGBর বিভিন্ন অনুপাতের ফলেই কিন্তু প্রতিটি বিন্দুর একটা করে নির্দিষ্ট রং থাকে, এবং সেই ছোট ছোট পিক্সেলের বিভিন্ন রঙের মাধ্যমেই কিন্তু ছবি তৈরি হয় এবং কম্পিউটারে স্টোর থাকে। অর্থাৎ একটা ছবি যখন কম্পিউটারে স্টোর হচ্ছে সেখানে কিন্তু সেই ডটের যে ম্যাট্রিক্স, সেই প্রত্যেকটি বিন্দুতে কতটা রেড ভ্যালু আছে, কতটা গ্রিন ভ্যালু আছে এবং কতটা ব্লু ভ্যালু আছে, সেই বেসিসেই কিন্তু ডেটা স্টোর হয়, এবং সেটি কিন্তু যখন আমরা দেখতে পাই তখন ছবির ফর্মে দেখতে পারি। এবার আমাদের আরেকটু কিছু জিনিস শিখে নিতে হবে, সেটা হচ্ছে যে আমরা যখন কোনো নিউমারিক ভ্যালুকে কম্পিউটারে স্টোর করছি, সেই স্টোর করার কিন্তু দুটো পদ্ধতি আছে। একটাকে বলা হয় ফিক্সড পয়েন্ট রিপ্রেজেন্টেশন, একটাকে বলা হয় ফ্লোটিং পয়েন্ট রিপ্রেজেন্টেশন। এই দুটোই কিন্তু বেসিক্যালি পয়েন্ট সহ যে সংখ্যা, সেই সংখ্যা প্রকাশ করার পদ্ধতি। ফিক্সড পয়েন্ট রিপ্রেজেন্টেশনে যেটা হয় সেটা হচ্ছে প্রতিটি সংখ্যাকে যখন আমরা স্টোর করি বা রিপ্রেজেন্ট করি তার দুটো অংশ থাকে। একটা হচ্ছে ইন্টিজার পার্টের জন্য অর্থাৎ পূর্ণ সংখ্যা অংশের জন্য, একটা থাকে ফ্র্যাকশনাল পার্ট অর্থাৎ ভগ্নাংশ বা পয়েন্টের পরের অংশটার জন্য। এবং এক্ষেত্রে কিন্তু একটা সংখ্যাকে একটা নির্দিষ্টভাবেই প্রকাশ করা হয়। যেমন ধরো 57.25, তাহলে এটা 57 হচ্ছে পূর্ণ সংখ্যা অংশ এবং 0.25 হচ্ছে ফ্র্যাকশনাল অংশ। এটাকে কিন্তু একটা নির্দিষ্ট রূপেই, এই 57.25কে 57.25 রূপেই প্রকাশ করা হয়, অর্থাৎ নির্দিষ্ট একটা নির্দিষ্ট একটা রূপেই। এটাকেই বলা হয় ফিক্সড পয়েন্ট রিপ্রেজেন্টেশন। এবং এক্ষেত্রে নর্মালি যেটা হয় সেটা হচ্ছে আমরা 0000.0001 এটা হচ্ছে মিনিমাম ভ্যালু যেটা আমরা স্টোর করতে পারি, আর ম্যাক্সিমাম যেটা পারি সেটা হচ্ছে 9999.9999। এই রেঞ্জের মধ্যে যে কোনো মানকে কিন্তু আমরা এই ফিক্সড পয়েন্ট রিপ্রেজেন্টেশন দিয়ে প্রকাশ করতে পারি। তবে এর দুটো টাইপ আছে, একটা হচ্ছে আনসাইন্ড অর্থাৎ চিহ্নবিহীন, আর একটা হচ্ছে সাইন্ড। আনসাইন্ডে যেমন এই ইন্টিজার আর ফ্র্যাকশন পার্টটাই শুধু থাকে, আর সাইন্ডের ক্ষেত্রে কিন্তু ইন্টিজার আর ফ্র্যাকশনের সাথে পার্ট দুটোর সাথে একটা সাইন অর্থাৎ চিহ্নের পার্ট থাকে, যেখানে 0 প্লাসকে মানে অর্থাৎ পজিটিভকে এবং 1 নেগেটিভকে প্রকাশ করে। এবার ফ্লোটিং পয়েন্ট রিপ্রেজেন্টেশন হচ্ছে কি, এই পদ্ধতিতে ইন্টিজার পার্ট এবং ফ্র্যাকশনাল পার্টের জন্য কোনো সুনির্দিষ্ট সংখ্যা নির্ধারণ করে দেওয়া থাকে না। ধরো এই যে আমি 57.25 বললাম, এটাকেই আমি এটা ডেসিমাল একটা সংখ্যা বলেই ধরছি, তাহলে এই 57.25কে কিন্তু আমরা 57.25 ইন্টু 10⁻0 বা 5.725 ইন্টু 10⁻1 বা এভাবে করে বিভিন্ন, বা ধরো আরেকটা অন্যভাবে বলছি যে 57.25কে আমরা তো লিখতে পারি 5725 বাই
100 দ্যাট ইজ 100, সেখানে কিন্তু আমরা পয়েন্টটাকে এদিক ওদিক করে, যেটা আমি বললাম যে 5.725 করতে পারি, তাছাড়া 0.5725 করতে পারি, বা 572.5 করতে পারি। এইভাবে যখন আমরা বিভিন্নভাবে প্রকাশ করছি তখন কিন্তু ওই 10 টু দি পাওয়ারের যে এক্সপোনেন্টটা সেইটা কিন্তু চেঞ্জ হতে থাকে। তো এই যে বিভিন্নভাবে একটা সংখ্যাকে প্রকাশ করা, এটার পদ্ধতিটাই হচ্ছে ফ্লোটিং পয়েন্ট রিপ্রেজেন্টেশন। এবং এখানে কিন্তু 3টে পার্টে আমাদের নর্মালি 32 বিট ব্যবহার করে সংখ্যা প্রকাশ করা হয়। প্রথম একটা সাইনের জন্য, যেখানে 0 পজিটিভ আর 1 নেগেটিভ। তারপর হচ্ছে এক্সপোনেন্ট, অর্থাৎ যেটা আমি বললাম যে 10 টু দি পাওয়ার, বা আমরা বাইনারিতেও করতে পারি, বাইনারিতে করলে 2 টু দি পাওয়ার করতে হয়। তো সেই এক্সপোনেন্ট যে পোর্শনটা সেটা থাকে সেকেন্ড পোর্শনে। আর লাস্টে থাকে ম্যান্টিসা, যেটা হচ্ছে অ্যাকচুয়াল সংখ্যাটা, অর্থাৎ যেটা ইনটু করে আমি বেস টু দি পাওয়ার এক্সপোনেন্ট দিচ্ছি। এর একটা এক্সাম্পল আমি বলছি। ধরো এই যে 57.25 বললাম, তাহলে সেখানেই 57.25 ইন্টু 10 টু দি পাওয়ার 0, তাহলে এই যে অংশটা, তাহলে এই পাওয়ার যে 0 সেটা হচ্ছে সেই এক্সপোনেন্ট, সাইন হচ্ছে পজিটিভ, আর ম্যান্টিসাটা যেটা সেটা হচ্ছে 57.25। তবে এটাকে আবার একটা নর্মালাইজড ফর্মে প্রকাশ করার একটা পদ্ধতি আছে, যেটা কম্পিউটার অ্যাপ্লিকেশনের সিলেবাসে নেই আপাতত, কিন্তু কম্পিউটার সায়েন্সের আছে। সেটা আমরা এরপরে দেখে নেব। আমরা এখানে একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি, -53.5। একে যখন আমরা নর্মালাইজডভাবে রিপ্রেজেন্ট করব, তখন আমরা প্রথমেই এই -53.5কে আমরা প্রথমে বাইনারিতে কনভার্ট করে নিচ্ছি, যেখানে আমরা ভ্যালুটা পাচ্ছি -110101.1, পুরোটা টু দি বেস 2। এবার এই জিনিসটাকে আমরা সাথে সাথেই লিখে দিতে পারি যে -1.101011 ইন্টু 2 টু দি পাওয়ার 5। এটা আমরা কেন করলাম? কারণ আমরা এমন একটা ফর্মে নিয়ে এলাম যে ফর্মটাতে আমাদের পয়েন্টের আগে জাস্ট একটা ঘর থাকে, এবং সেই জন্য আমরা যেহেতু পয়েন্টটাকে 5 ঘর সরালাম, সেই জন্য আমাদের পয়েন্টটাকে 5 ঘর সরালামও কথাটা না, মানে আমরা পয়েন্টের মধ্যে 5টা ঘরকে নিয়ে এলাম, তাই জন্য 2 টু দি পাওয়ার 5 পাওয়ার কিন্তু আমাদের আনতে হলো। তাহলে এরপর এই সংখ্যাটাকে যখন প্রেজেন্ট করা হবে, তখন যেহেতু এটা নেগেটিভ, তাই জন্য প্রথমে সাইন বিট একটি ঘরে আমরা রাখছি 1 ফর নেগেটিভ। তারপর এক্সপোনেন্ট পার্ট যেটা, সেখানে আমরা রাখছি 5-এর ভ্যালু 8 বিটে, অর্থাৎ 5 হচ্ছে 101, সেটাকে 8 বিটে প্রকাশ করে আমরা লিখেছি। এবং তারপরে এই বাকি যে অংশটা 1010, মানে পয়েন্টের পরের যে অংশটা, সেই অংশটাকে কিন্তু আমরা লিখে দিচ্ছি ম্যান্টিসা পার্টে। এবং সেখানে 23টা ঘর আছে, যেহেতু টোটালে 32টা ঘর, তাই জন্য আমরা এই 101011 লেখার পর যে কটা ঘর 23টা কমপ্লিট হতে বাকি থাকলো, সেই পজিশনগুলোতে কিন্তু আমরা 0 বসিয়ে দিলাম। এইভাবে করেই কিন্তু আমরা একটা নাম্বারকে নর্মালাইজ করে প্রকাশ করতে পারি। একটা কথা খেয়াল করো, এই যে 1.101011, সেই পয়েন্টের আগের 1টা কিন্তু আমরা কোথাও লিখলাম না, কারণ যেহেতু এটা বাইনারিতে প্রকাশ করছি এবং একটা 1-এর পরে পয়েন্টের মধ্যে বাকি অংশটাকেই রেখে আমাদের ম্যান্টিসা প্রমাণ করতে হবে, অর্থাৎ মানে একটা ঘরে শুধু পয়েন্টের আগে থাকতে পারবে, অবভিয়াসলি সেটা 1ই হবে, কেন 0 থাকা তো পয়েন্টের আগের কোনো আর মূল্য থাকে না। সেই জন্য এই 1টা যেহেতু এটা স্বাভাবিকভাবে হবেই, তাই জন্য কিন্তু এটাকে হিডেন বিট বলে ধরে নেওয়া হয়, এটাকে আর প্রকাশ করা হয় না। এটা যে আছে এটা কিন্তু অবভিয়াস। তাহলে আমরা নর্মালাইজড ফর্ম একটা শিখলাম, এবং ফ্লোটিং পয়েন্ট কীভাবে প্রেজেন্ট করে তারও একটা এক্সাম্পল দেখলাম, এবং ফিক্সড পয়েন্ট, ফ্লোটিং পয়েন্ট বুঝলাম। এখানেই কিন্তু আমাদের ডেটা রিপ্রেজেন্টেশন চ্যাপ্টারটা শেষ হচ্ছে। আমরা চ্যাপ্টারটা বেশ অনেকগুলো ভিডিওর মধ্যেই শেষ করলাম, আর এর মধ্যে গ্রে কোড, XS3 কোড এবং এই লাস্ট যে নর্মালাইজেশন যে পার্টটা, সেইটুকু কিন্তু শুধুমাত্র কম্পিউটার সায়েন্সের একার, বাকি পুরোটাই কিন্তু কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন দুটো সাবজেক্টের জন্যই। আশা করি এই চ্যাপ্টারটা তোমরা ভালোভাবেই প্র্যাকটিস করবে, কারণ এটা কিন্তু খুব স্কোরিং একটা চ্যাপ্টার।
এখানেই আমি এই ভিডিওটা শেষ করছি।